টানতে লাগলো। এটা এখন মামুনের এক প্রকার রুটিন হয়ে গেছে। মামুন দ্রুত ক্যান্টিন ত্যাগ করায় মিতুর সন্দেহ হলো। মিতুও বের হয়ে মামুনকে খুঁজতে লাগলো। যখন দেখতে পেল তখন দেখলো মামুনের ঠোঁটে সিগারেট। মিতু যখন মামুনের কাছে যাবে ঠিক সেই সময় তানহা আর মাসুম অফিসে ফিরে এসেছে। মিতু দ্রুত অফিসের রুমের ভেতর ঢুকে গেল। মামুনও কিছুক্ষণ পর অফিসে ঢুকে তানহার কেবিনে গিয়ে দেখে মাসুম আর তানহা চলে এসেছে। তোমাকে আগে বললাম না এইসব লোকদের মাথায় তুলতে নেই। দেখলে তো লাঞ্চ টাইম শেষ হওয়ার কতক্ষণ পর আসলো। আরে বাবা, মানুষের দেরি হতেই পারে, এতে রাগ করার কি আছে? আপনি এবার কাজ শুরু করুন। রাগ করবো না কেন? ও কিভাবে কাজে ফাঁকি দিতেছে? তানহা, কাজটা কি আমার? আমি রাগ হচ্ছি না, তুমি কেন এত রাগ হচ্ছ? কিছুক্ষণ পর তো তোমার কাজ আর আমার কাজ সেটা এক হবে নাকি? এখন তোমার কাজে না হয় ফাঁকি দিতেছে, পরে যদি আমার অফিসের কাজেও ফাঁকি দেয় তখন? পরেরটা পরে দেখা যাবে, এবার ঠান্ডা মাথায় বসে থাকো তো। আর বিয়ের কার্ডগুলো দেখো, আর পারলে আমার অফিসে সব স্টাফকে বিয়ের কার্ডগুলো দিয়ে দাও। আমি বরং এনার সাথে বাকি কাজগুলো শেষ করি। তানহা আর কোনো কথা না বলে বিয়ের কার্ড নিয়ে অফিসের সব স্টাফকে দিল। সবাই বিয়ের দাওয়াত পেয়ে তো মহা খুশি। মাসুম মামুন দুইজনে ফাইলগুলো চেক করে দেখে দেখে ঠিক করলো আজকে সন্ধ্যার মধ্যে মামুনকে ছেড়ে দিল। মামুনকে কিন্তু বিয়ের কার্ড দেয়নি। মামুন অফিস থেকে বের হয়ে বাইরে এসে সিগারেট টানতে লাগলো। এবারও মৃত্যু চোখে সেটা ধরা পড়ে গেল। কি ব্যাপার, কবে থেকে এসব ছাইপাস খান? আরে আপনি এখানে যে? আমি এসেছি তারপরে সিগারেটে টান দিয়ে যাচ্ছেন। সিগারেট তো ছেলেরা খায়, তাহলে ফেলে দিতে হবে কেন? আপনি কি সব শুরু করেছেন বলেন তো? এসব করা কি ঠিক হচ্ছে? আমি আবার কি করলাম, কি যে বলেন না। এই সিগারেট কেন খাচ্ছেন আপনি? সে তো আরেকজনকে হাসতে হাসতে বিয়ে করতেছে, তাহলে এভাবে কেন নিজের দেহটা পোড়াচ্ছেন? ভুল বললেন আপনি। আমি আমার দেহ না, তার করা প্রত্যেকটা স্পর্শে আগুন লাগিয়ে দিতেছি। আপনি কি চাইলে তাকে ভুলতে পারবেন? আপনি কেন এরকম করতেছেন? সে তো তার ক্ষতি করতেছে না। আপনি প্লিজ এসব ভুলে যান, আপনার জীবনে ভালো কেউ আসবে। হ্যাঁ, তা তো আসবেই, কিন্তু এটা ছাড়তে পারবো না। আপনি পাগল হয়ে গেছেন। আরে একটা পাগলও নিজে ভালো বুঝে, আপনি বুঝতে পারতেছেন না। যার জন্য এমন করেন সে কি দেখে বা জানে? তাহলে কাকে দেখাচ্ছেন এসব আপনি? আপনি দেখি অনেক হাইপার হয়ে গেছেন। আমি তো আর বিষ খাচ্ছি না, সিগারেট সব শ্রেণীর লোক খায়, সুতরাং এতে এত হাইপার হওয়ার কি আছে? আমি কাউকে দেখানোর জন্য খাই না। বিষের চেয়েও খারাপ এগুলো। শেষ বয়সে যদি আপনার ক্যান্সার ধরা পড়ে তখন? কিংবা যাকে নতুন জীবনসঙ্গী বানাবেন সে যদি জানে তার স্বামী তার এক্সের জন্য সিগারেট খায়, তখন তার কেমন লাগবে একবার ভেবে দেখেছেন? জানলে কি আর না জানলে কি, ক্যান্সার এখন কম বেশি সবার হয়। আমার নসিবে থাকলে আমারও হবে। আচ্ছা চলেন আজকে একসাথে যাই, কি বলেন? না, আপনার সাথে আমি যাব না। আপনি আমার কথা শুনেন না, আপনি এসব বাজে জিনিস খান। এখানে এই অফিসে আপনি ছাড়া আপনার কেউ নেই। আপনিও যদি এখন এসব বলেন তো আমি কি ঠিক থাকবো? আচ্ছা, এই সিগারেট খেয়ে যদি তাতে বলতে পারি, এটা কি চান না? জীবনে প্রথম শুনলাম সিগারেট খেলে নাকি ভালোবাসা মানুষকে ভোলা যায়। আচ্ছা ঠিক আছে, একটা রিক্সা ডাকুন, একসাথে যাব আমরা। মামুন মিতুকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা হলে তেমন একটা রিক্সা মেলে না এই রাস্তায়, আর হলে কত শত রিক্সা যায়। মামুনের এমনিতেও দেরি হয়ে যাচ্ছে, এটা কোনো কথা হলো? অবশেষে একটা রিক্সা দেখলো। রিক্সা যখন মামুনের কাছে আসবে ঠিক সে সময় একটা কালো রঙের কার এসে মামুনের সামনে দাঁড়ালো। মামুন তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, পরে যখন দেখলো গাড়ি থেকে তানহা নামছে তখন তার ভয় কেটে গেল। মামুন রিক্সাওয়ালাকে সাইডে থাকতে বলল। মিতু মামুনের কাছে এগিয়ে গেল। পিরিত তো ভালোই জমে গেছে, একসাথে রিক্সায় করে যাবেন তাই না? হ্যাঁ যাব। তো এতে কি আপনার কোনো সমস্যা? আরে না না, সমস্যা হবে কেন? আমি মনে হয় আপনাদের কাছে এসে সমস্যায় ফেলে দিলাম। জি না ম্যাম, কোনো সমস্যা নেই আমাদের। ও হ্যাঁ, যে কারণে গাড়ি থামালাম, এই যে মামুন সাহেব আমার বিয়ের কার্ড নেন। তখন আসলে ইচ্ছে করে দেই নাই আপনাকে, কারণটা হলো আপনারা একসাথে হলে তখন দিব। আমরা একসাথে হলে মানে কথাটা ঠিক বুঝলাম না ম্যাম। আপনারা প্রেম করেন, তাই ভাবলাম দুজনে একসাথে থাকলে দিব। আমরা প্রেম করি মানে কি বলতে চাচ্ছেন? কি আর বলবো, কারো মতো আমি নিমক হারাম না, কারো মতো আমি বেইমান না, তাই আপনাদেরকে স্বাগতম জানাতে এসেছি। ম্যাম আপনি যা ভাবতেছেন। আপনাকেও বিয়ে মোবারক ম্যাম, দাম্পত্য জীবন আপনারও সুখের হোক। দয়া করে আপনি আমাকে দোয়া দিবেন না, আপনার মতো মানুষের দোয়া পেলে হয়তো আমার বিয়েটাও ভেঙে যেতে পারে। ম্যাম আপনি কিন্তু মামুনকে অপমান করে কথা বলতেছেন। তোমার তো চলবে, তুমি তো মামুনের নতুন প্রেমিকা, জীবনেও সুখ খুঁজে পাবি না ছোট লোক। আমাকে ঠকিয়ে কাঁদিয়ে জীবনেও সুখ পাবি না। বাজে কথা বলবেন না ম্যাম, তাহলে ভুলে যাব আপনি আমার অফিসের বস।
চুপ করো বেয়াদব। কি করবে আমার? কিছুই করতে পারবেন না আমার, বুঝলেন? আর হ্যাঁ মিস মিতু, সাবধানে থাকবেন। যার সাথে আছেন সে অতটাও সুবিধার না। কে সুবিধার কে অসুবিধার সেটা আমি ভালো করেই জানি। আর যাকে বেঈমান ঠক বা ছোট লোক বলতেছেন সে কিন্তু আপনার সাথে এর কিছুই। আপনি বিয়ের কার্ড দিয়েছেন, আমি গ্রহণ করেছি। আর যদি কিছু বলার থাকে বলতে পারেন। উনি কি বলবে? সব আমি বলতেছি। সব সত্যি আজকে তার জানা উচিত। চুপ করবেন মিস মিতু, আপনি কোনো কিছু বলবেন না। দেন দেন, বলতে দেন। আপনারা দুজন তো এখন এক হয়ে গেছেন। আর কোনো কথা বলার না থাকলে আমরা এবার যেতে পারি। ও হ্যাঁ, দাঁড়ান। আর 10 দিন পর তো গায়ে হলুদ, তাই আশা করব সেদিন আপনারা দুজনে সে হলুদ লাগিয়ে দিয়েন। বেঁচে থাকলে ইনশাল্লাহ যাব। এবার তাহলে আমরা যাই। মামুন ইচ্ছে করে মিতুর কোমর জড়িয়ে ধরে রিক্সার কাছে গেল। এই দৃশ্য দেখে তানহা তো পুরো বিশ্বাস হলো তাদের মাঝে প্রেমের বাইরেও খারাপ সম্পর্ক আছে। হঠাৎ মামুন মিতুর হাতে কম দেওয়ায় মিতু কিছুটা ভয় পেয়ে গেল। তারপর সে রিক্সায় উঠে বসলো। মামুনও মিতুর সাথে বসলো। তানহা এসব দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখলো। রিক্সা চলতেছে কিন্তু মিতুর রাগ কমতেছে না। বিষয়টা মামুন বুঝতে পারে। এভাবে রাগ করে আছেন কেন? বাদ দেন না এখন এসব। কেন বাদ দিব? আপনি কেন আমাকে সত্যিটা বলতে দিলেন না? এখন যদি হাজারো সত্যি বলেন সে বিশ্বাস করবে না। অহেতুক তাকে বলে কেন আপনি তার রাগ শুনবেন? তাই বলে তানহা অপমান করবে আর আপনি সব মুখ বুজে সহ্য করে যাবেন? এখন এসব অভ্যাস হয়ে গেছে। আর যে আমার হবে না তাকে নিয়ে আর ভাবতে চাই না। সে কি বললো না বললো সেটা আর মাথায় রাখতে চাই না। তার কারণে তো ঠিকই সিগারেট টানেন। কে বলেছে তার কারণে টানি? আমি আমার নিজের সুখের জন্য টানি। সব জানি, সব বুঝি আমি। আপনি কার জন্য টানেন আর কার জন্য না টানেন সিগারেট। প্লিজ একটু রাগ কমান, একটু ঠান্ডা হন তো। সময় হলে সব ঠিক হয়ে যাবে। আমি সময়ের অপেক্ষায় আছি। থাকেন সময়ের অপেক্ষায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখেন তানহার। সেইটা আমি হতে দিচ্ছি না, বুঝলেন? আর আমার কারণে আপনাকেও কথা শুনতে হবে না। মিতু আর কোনো কথা না বলে মামুনের দিকে তাকিয়ে আছে। কি করে একটা মানুষ এত স্বাভাবিক থাকে? মামুন কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে তাকালো। কিছু সময় পর তারা যে যার বাসার কাছে চলে আসলো। প্রতিদিনের মতন মামুন ওর বাবা মায়ের সাথে কথা বলে ফোন রাখলো। পরের দিন অফিসে গিয়ে দেখে তানহার আব্বু এসেছে। তিনিও নিজ মুখে সবাইকে তানহার বিয়ের দাওয়াত দিল। তানহার আব্বু যখন চলে যাবে ঠিক তখনই মামুন তানহার আব্বুর কাছে গেল। কি ব্যাপার মামুন, কিছু কি বলতে চাও তুমি? হ্যাঁ স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমার একটু তাড়া আছে। স্যার, অনেক বছর তো আপনাদের এই অফিসে চাকরি করতেছি। এতদিনে তো আমার কাজ দেখেছেন। এছাড়া একদিনও ছুটি নেই। আচ্ছা ছুটি যতদিন লাগে নিতে পারো। স্যার, ছুটি না, আসলে আমি আর চাকরি করতে চাচ্ছি না। তাই বলছিলাম কি, যে সব শর্ত দিয়েছিলেন সেসব শর্ত যদি তুলে নিতেন। তার আগে বলো কি কারণে চাকরি ছাড়তে চাও? এখানে কি চাকরি করতে সমস্যা নাকি? বেতন কম বলে মনে হয়? তোমার মতো ভালো একটা ছেলে হঠাৎ কেন চাকরি ছাড়তে চাও? আসলে স্যার, গ্রামে আমার বাবা এখন একা সংসার সামলাতে পারে না। তাছাড়া আপনি তো জানেন আমার বাবা একজন চাষি। বাবাও আর চায় না চাকরিটা করি। বাবা চায় আমি যেন গ্রামে যাই। সেখানে আমার জন্য ব্যবসার ব্যবস্থা করেছে। আর আমিও শহরে অনেক বছর থেকে আছি, তাই আমিও বাবা মায়ের সাথে বাকিটা সময় পার করে দিতে চাই। তোমার মতো ভালো শিক্ষিত ছেলে গ্রামে চাষ করবে আর ব্যবসা করবে। যাই হোক, যখন চাকরি ছাড়তে চাও সমস্যা নাই, আমি ম্যানেজারকে বলে দিয়েছি। যখন ছাড়তে মন চায় রিজাইন লেটারটা ম্যানেজারকে দিয়ে দিও। আর আগামী জীবনের জন্য শুভেচ্ছা রইল তোমার জন্য। তানহার আব্বু ম্যানেজারকে সব বলল। মামুন সব শুনে খুশি হলো। মামুন তানহার আব্বুকে ধন্যবাদ দিল। মামুন তার কাজে লেগে পড়ল। এইভাবে বাকি দিনগুলো যেতে লাগলো। প্রতিদিন তানহা মামুনকে শুনিয়ে শুনিয়ে ফোনে কল দিয়ে মাসুমের সাথে কথা বলে। মামুনের কষ্ট হলেও সবকিছু সামলে নেয়। হলুদের আগের দিন হঠাৎ তানহা মামুনকে ডাক দিল। শুনেন, লাঞ্চের পর আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। ঠিক আছে ম্যাম, যাব। শুনবেন না কোথায় যেতে বলেছি? জিজ্ঞেস করে কোনো লাভ আছে ম্যাম? পুরী হয়ে কেন জাহাজের খবর করতে যাব? কথার তেজ গেল না তাহলে এখনো? ঠিক আছে, জানতে হবে না, গেলেই বুঝবেন। এখন যান, গিয়ে কাজে লেগে পড়ুন আপনি। মামুন কাজ না করে ম্যানেজারের কেবিনে গেল। কে রিজাইন লেটার জমা দিল এবং
মামুন তার সমস্ত কাগজপত্র নিল, এমনকি তার ঠিকানা সহ সবকিছু নিল। মামুন তার কোনো কিছু রাখলো না। মামুন চায় না সে এখান থেকে চলে যাবার পর কেউ তার খবর করুক, তার খোঁজ কেউ নিক। এমনিতেই তার একটু ভালো লাগছে না। আর ম্যানেজারের কেবিন থেকে বের হয়ে এসে মিতুর সামনে পড়লো। কালকে তো তানহা ম্যামের হলুদ হচ্ছে, এখনো তো সময় আছে। প্লিজ আসল সত্যিটা তাকে বলে দেন। যে আমার কথা শুনতে চাইনি, যে আমাকে বুঝতে চাইনি, তাকে আর কোনো জানাতে বা বলতে চাই না আমি। কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট হলে বা কি করব আমি, বলেন? আমার কষ্ট কি আর কেউ বুঝবে? আমাকে কি আর সে চাই নাকি? হোক না কষ্ট, এই কষ্টটা না হয় জীবন সঙ্গী করে নিব। আপনি এমন কেন শুনি? এভাবে নিজেকে কষ্ট দিতেছেন, সেটা কি ঠিক? একটু নিজেকে গুছিয়ে নেন না। ও হ্যাঁ, আপনাকে তো একটা খুশির খবর জানাই নাই। আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখেছে, আমারও বিয়ে হচ্ছে। এরপর আর কোনো কষ্ট থাকবে না, বুঝলেন? যান, গিয়ে কাজ করুন আপনি। মিতু গিয়ে কাজে লেগে পড়লো। মামুনও কাজ করতে লাগলো। লাঞ্চের সময় হলে লাঞ্চ করে মামুন বাইরে তানহার জন্য অপেক্ষা করতে লাগলো। তানহা আসলে মামুন গাড়িতে উঠে বসলো। এরপর তানহা গাড়ি চালাতে লাগলো। তানহা আর মামুন যখন প্রেম করত তখন তারা অনেক জায়গায় ঘুরেছিল। তানহা সেসব জায়গা মামুনকে নিয়ে ঘুরতে লাগলো। মামুন তানহার এসব কাহিনী দেখে কিছুটা খটকা খেলো। ম্যাম, আপনি আমাকে নিয়ে এসব জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছেন? এই জায়গাগুলো দেখে কি কোনো কিছু মনে পড়ে না? মনে পড়লেই কি আর না পড়লেই কি, এসব কিছু এখন অতীত আমার কাছে। তোমার কাছে তো অতীত মনে হবে মামুন, কারণ তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সেই তুমি আমাকে ঠকিয়ে চলে গিয়েছিলে। আবার নতুন করে আরো একজনের সাথে সম্পর্কে জড়ালে। ম্যাম, কাল আপনার হলুদ, আর আজকে কেন এসব আমাকে বলতেছেন আপনি? ভয়ের কিছু নেই, আমি মাসুমকে বিয়ে করে নিতেছি। এখানে নিয়ে এসেছি এই কারণে, তোমার মতো বেঈমানকে জানাতে বড়লোকের সব মেয়েরা কাউকে ঠকায় না। বড়লোকের মেয়েরাও গরিবকে ভালোবাসতে জানে। যে বেঈমানি করেছো, যে দাগ দিয়েছো মনে, তা কোনোদিনও উঠবে না। হ্যাঁ ম্যাম, জানি তো আপনার সাথে কত বড় বেইমানি করেছি। আমি তো ছোট লোক, ঠকবাজ বেইমান, সুতরাং আমাকে নতুন করে বলতে হবে না। যাই হোক, অবশেষে তো স্বীকার করে নিলে নিজের মুখে। আমি যতটা কেঁদেছি, আল্লাহ যেন তার 1000 গুণ তোমাকে কাঁদায়। আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। এখন যাবো একটু কেনাকাটা করার জন্য। আসলে কিছু জিনিস এখনো কেনার বাকি আছে। মাসুম কাজে ব্যস্ত, তাই আপনাকে সাথে নিলাম। ঠিক আছে, চলেন, সমস্যা নেই। গাড়ি চালিয়ে একটা জুয়েলারির দোকানে গেল। সেখান থেকে নিজের পছন্দ মতন জুয়েলারি দেখে কিনতে লাগলো। কেনাকাটা হলে তানহা গাড়ি নিয়ে বাসায় গেল। হঠাৎ মামুন জুয়েলারিগুলো তানহার হাতে দিতে গিয়ে মামুনের হাত তানহার বুকে লাগে। সেটা মামুন বুঝতে পারে নাই। তানহা রেগে ঠাস ঠাস করে মামুনের গালে থাপ্পড় মারলো। এত জোরে মেরেছে ঠোঁট কেটে রক্ত ঝরছে। এতদিন জানতাম তুই একটা ছোট লোক ঠকবাজ, কিন্তু আজ জানলাম তুই একটা চরিত্রহীন। ম্যাম, ইচ্ছে করে আপনার বুকে হাত দেই নাই, হঠাৎ করে হয়ে গেছে। তোর মতো ছোট লোকের বাচ্চাকে ভালো করে জানা আছে। ইচ্ছে করে তুই এই কাজটা করেছিস। তুই ইচ্ছে করে করেছিস যাতে আমাকে ভোগ করতে তোর সুবিধা হয়। আপনি আমাকে ভুল বুঝতেছেন, এমন কিছুই না, হঠাৎ করে হয়ে গেছে। আমি ইচ্ছে করে এমন করি নাই। তোকে পায়ের জুতা খুলে মারা উচিত। আজ বাদ কাল আমার বিয়ে, পরপুরুষ হয়ে কেমন করে তুই এটা করলি? আসলে তোর ঘরে মা বোন। যা বলেন আমাকে বলেন, আমার মা বোন বাবা নিয়ে আর একটাও কথা বলবেন না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? একে তো আমার সাথে চরম বেয়াদবি করেছিস, তার উপর আমার গায়ে আবার হাত তুলিস। এই মুহূর্তে চলে যা। আর হ্যাঁ, কালকে সময় মতো চলে আসবি। আর যদি না আসিস, তোকে জেলে পাঠাতে সময় লাগবে না আমার। তোর চোখের সামনে আর একজনকে বিয়ে করব আমি। মামুন কোনো কথা না বলে ঠোঁটের রক্ত হাত দিয়ে মুছে তার বাসার দিকে রওনা হলো। সারা রাত ঘুমোতে পারেনি মামুন। কান্না করে আর সিগারেট টেনে পার করে দিয়েছে সে। পরের দিন মৃত্যুর জোরাজোরিতে মামুন তানহার গায়ে হলুদে গেল। গিয়ে দেখে সেখানে কে এসেছে, সাথে তার স্বামীও আছে। মামুনকে দেখে কে এত অবাক। কেমন আছেন ভাইয়া? এতদিন কোথায় ছিলেন আপনি? আপনাকে কত জায়গায় খুঁজছি আমরা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? বড় সমস্যা ছিল, তার কারণে ছিলাম না আমি। তা আজকে হঠাৎ আপনি এখানে যে? হ্যাঁ, আমি তানহা ম্যামের অফিসে চাকরি করি, উনি দাওয়াত করেছে তাই এসেছি। কিন্তু এখানে তো একটা সমস্যা হয়ে গেছে। কে আর কথা শেষ হতে না হতেই তানহার আব্বু আম্মু বোন আসলো সেখানে। তানহার আব্বু আম্মুকে দেখে খুব মন খারাপ অবস্থা মনে হলো মামুনের। স্যার, কি হয়েছে?
এইভাবে মন খারাপ করে আছেন যে, কোনো কি সমস্যা? আর ম্যাম, আপনি কান্না করতেছেন কেন? মামুন, তানহাকে ঘানা তুলে নিয়ে গিয়েছে। তানহাকে বাঁচানোর জন্য আমার ছেলে আর বড় জামাই গেছে, কিন্তু শয়তান ঘানা তাদেরকে বন্দি করেছে। আর আমাকে ফোন করে বলল আমার সম্পত্তির অর্ধেক তাকে লিখে না দিলে সে আমার মেয়ে ছেলে জামাইকে মেরে ফেলবে। এমনকি আমার ছেলে আর জামাইকে তারা বেঁধে খুব মেরেছে। তারা সেটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর ঘানা তানহার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। কিন্তু ঘানা তো জেলে ছিল, সে আসলো কখন আবার? জানি না কবে জেল থেকে ছাড়া পেয়েছে। কালকে তানহার বাসার ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখন কয়েকজন লোক এসে জোর করে তুলে নিয়ে যায়। তানহাকে তুলে নেয়ার পর আমাদেরকে ফোন করে ঘানা জানায় তার ঠিকানা মতো আমার ছেলে আর জামাই গেলে তাদের আটকে দেয়। এখনো আমি মাসুম আর তার বাড়ির কাউকে জানাই নাই। তুমি প্লিজ কিছু একটা করো মামুন, এখন আমার ছেলে মেয়ে আর জামাইকে বাঁচাও। মামুন সব শুনে তো অবাক। কালকে তাহলে মামুন যখন যাচ্ছিল তখন হঠাৎ একটা মাইক্রোবাস থেকে আওয়াজ আসে। তার মানে মামুন বের হওয়ার সাথে সাথে তানহাকে ঘানার লোক ধরে নিয়ে যায়। এখন মামুন কি করবে ভেবে পাচ্ছি না। আসলে কি মামুনের যাওয়া উচিত হবে যেখানে তানহা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে? মামুন একটু সরে গিয়ে এক জায়গায় বসলো। আসলে এখন মামুন কি করবে, তার কি করা উচিত? মামুন মাথায় হাত দিয়ে ভাবছে। এমন সময় মিতু মামুনের কাছে এগিয়ে গেল। দুইবার ধাক্কা দেওয়ার পর মামুন হুঁশে ফিরল। মামুন, আমার মনে হয় কি আপনার গিয়ে ম্যামকে বাঁচানো উচিত। বাবা মামুন, তুমি তো আমার ছেলের মতো, এভাবে আর বসে থেকো না। তোমার স্যারের কাছে শুনেছি এর আগেও নাকি তুমি তান্নাকে রক্ষা করেছো। মামুন, তুমি ছাড়া এখন এই মুহূর্তে কেউ নেই আমার মেয়েকে, ছেলেকে আর জামাইকে রক্ষা করে। আমরা চাইলেও এখন পুলিশকে জানাতে পারছি না, যদি ঘানা তাদেরকে মেরে ফেলে। আপনি আমাকে ঘানার ঠিকানা দিন। এই যে এখানে আছে ঘানা। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনারা ঘানার বাবা মাকে নিয়ে কিছুক্ষণ পর সেখানে আসেন। আমিও যাব আপনার সাথে, আপনাকে একা যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। মামুন ভাই আপনার প্রতি বিশেষ আগ্রহ ছিল, এখনো আছে। আপনি আমার বান্ধবীর কোনো ক্ষতি হতে দিবেন না। মামুন কাউকে কোনো কিছু না বলে তানহাদের বাসায় একটা বাইক ছিল, সেটা নিয়ে রওনা হলো। সাথে মিতুও ছিল। তানহার বাবার দেওয়ার ঠিকানা মতন সেই জায়গায় পৌঁছে গেল। ঘানা একটা বড় পুরাতন বাড়ির মধ্যে তাদেরকে আটকে রেখেছে। মামুন প্রথমে চারিদিকটা ভালো করে দেখে নিল, তারপর ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে লুকিয়ে পড়ল। মিতু অবশ্য মামুনের সাথে এসেছে। মামুন ভেতরে ঢুকে দেখে ঘানা তানহার ভাইকে এবং বোনকে, জামাইকে লাঠি দিয়ে মারছে, আর তানহাকে একটু দূরে পায়ে রশি দিয়ে বেঁধে শুয়ে রেখেছে। ঘানা, আমার ভাইকে আর দুলা ভাইকে আর মারবি না বলে দিলাম। তোর শত্রুতা আমার সাথে, তুই আমাকে মার। আয় হায়, আমার চড়ুই পাখিটা বলে কি তোকে মারবো কেন? তোকে তো আজকে বিয়ে ছাড়া বাসর করব আমি, তোর রূপ যৌবন সব ভোগ করব আমি। ঘানা, আমার বোনকে আরেকটা বাজে কথা বললে তোকে এখানে মেরে ফেলবো। ওরে বাবা, খুব ভয় পেয়ে গেছি আমি, সে নাকি আমাকে মারবে। এই তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? মার শালাদেরকে। ঘানা, দয়া করে আর মেরো না, মরে যাবে ওরা। তোমার কি চাই বলো, সব দিব আমরা। সেটা তো তোর বাবাকে, মানে আমার খালুকে বলেছি, কিন্তু সে তো আর শুনলো না, তাই আবার অন্য পথ বেছে নিতে হবে আমার। কি চাই বল আমাকে, আমি দেবো সব, কাউকে বলা লাগবে না। আমার তো তোকে চাই আগে, তারপর তোর বাবার সব সম্পত্তি চাই। ঠিক আছে, সবকিছু আমি দিব তোকে। আমার হাতের বাঁধন খুলে, পায়ের বাঁধন খুলে, আর দলিল নিয়ে আয়। বোন, তুই এটা করিস, ও আমাদের কিছুই করতে পারবে না। একটা বার শুধু ছাড়া পাই, তারপর দেখ ওর কি করি আমি। আগে নিজে বাঁচতে পারিস কিনা সেটা ভাব, পরে আমাকে নিয়ে ভাবিস। এই যা, কাজীকে ডেকে নিয়ে আয় আর দলিল নিয়ে আয়। বস, সব রেডি আছে, কাজীকেও ধরে আনা হয়েছে। এই যে বস দলিল, আর এই যে কাজী। যা এবার, তোর ভাবি সব বাঁধন খুলে দিলে আজকে আমি বিয়ে করব এই চড়ুই পাখিকে। ঘানার কথা মতন ঘানার লোক গিয়ে তানহার পায়ের বাঁধন খুলে দিল। শোয়া থেকে তানহা এবার উঠে দাঁড়ালো। ঘানা হাসতে হাসতে দলিল নিয়ে গেল তানহার কাছে। তানহাকে দলিল দেওয়া মাত্র তানহা দলিল ছিঁড়ে ফেলল, আর ঘানাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিল, আর ঘানার মুখে থুতু ছিটিয়ে দিল। সেখানে পড়ে থাকা একটা রড দিয়ে ঘানা এবং তার লোকদের মারতে লাগলো তানহা। সবাইকে মারতে মারতে কোনো একটা পর্যায়ে
তানহা ঘানার লোকের হাতে আটকা পড়ল। ভেবেছিলাম বিয়ে করে বৈধ ধর্ষণ করে তোর সব অহংকার মাটিতে মিশিয়ে দিয়ে তোকে তালাক দিব, কিন্তু না, এটা আর করব না। এখন সবার সামনে তোর ভাই, তোর দুলাভাইয়ের সামনে তোকে নষ্ট করব। এরপর আমার সব লোকেরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘানা, খবরদার, এমনটা করবি না। ছেড়ে দে আমার বোনকে, যা করার আমার সাথে কর তুই। তোরা চোখ খুলে রেখে সবকিছু নিজ চোখে দেখতে থাক। ঘানা গিয়ে তানহাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে জোর করতে লাগলো। তানহার কাপড় ছিঁড়ে ফেললো। তানহা বারবার বলছে ভাইয়া বাঁচাও। তানহার ভাই বোন জামাই বারবার বলছে তানহাকে ছেড়ে দেওয়ার জন্য। ঘানা কারো কথা না শুনে তানহার সাথে জোর করতে লাগলো। এসব দেখে আর মামুন ঠিক থাকতে পারলো না। মামুন সিস্টেমে যেখানে ঘানাকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু তানহার কারণে সেটা ঠিক করতে পারে নাই। তাই মামুন কোনো দিক না দেখে ভেতরে ঢুকে ঘানাকে তানহার ওপর থেকে তুলে মারা শুরু করে দিল। মামুন একা মানুষ, ঘানার এতগুলো লোকের সাথে পেরে উঠতেছে না, তবু লড়াই করে যাচ্ছে। মামুন নিজের শার্ট খুলে তানহাকে পরিয়ে দিতে গিয়ে ঘানার লোকের কাছে আটকা পড়ে গেল। খুব মেরেছিস তুই আমাকে, সেদিন অফিসেও মেরেছিস, আজ এখানেও মারলি। তোর কারণে আমার শোকগুলো হাতছাড়া হয়ে গেছে। তোকে তো ছাড়বো না আমি। তোকে তো আজকে মেরেই ফেলবো আমি। তোরা ভালো করে ধর শালাকে। আজকে এটাকে এমন শিক্ষা দিব, মরণ পর্যন্ত যাতে মনে থাকে। ঘানার লোকজনগুলো মামুনকে শক্ত করে ধরলো। মোটা লোহার রড দিয়ে ঘানা মামুনকে মেরেই যাচ্ছে। রড দিয়ে মারা হলে হাত দিয়ে নাকে মুখে ঘুষি মারছে। মিতু ভেবে পাচ্ছে না এখন তার কি করা উচিত। দোহাই লাগে তোমার ঘানা, মামুনকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে যা করার করো, মামুনকে মেরো না। এই শালার কারণে আমি জেলে গেছি। এই শালাকে আগে সাইজ করে নেই, তারপর তোকে ভোগ করব। এই শালাও যেন চেয়ে চেয়ে খালি দেখে, কোনো করতে পারে না। এই বাইরে কিছু লোক গিয়ে দেখ আর কেউ এসেছে কিনা। ঘানার কথা শুনে কয়েকজন বাইরে দেখতে গেল। ঘানা মামুনকে মারতে লাগলো। মামুনকে ইচ্ছে মতন মনের আয়েশ মারছি ঘানা। মিতু এবার আর চুপ করে থাকতে পারলো না, কারণ মামুনের নাক মুখ দিয়ে রক্ত ছড়ছে। মিতু হঠাৎ এসে বলতেছে পুলিশ এসেছে, পুলিশ। সবাই ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মামুনও ছাড়া পেয়ে গেল এই সুযোগে। মিতু ও তানহার ভাই বোনজামের বাঁধন খুলে দিল। শুরু হলো চরম মারামারি। তানহার ভাই ছাড়া পেয়ে পকেট থেকে ফোন বের করে তার লোকদের খবর দেওয়ার সাথে সাথে চলে আসলো, কারণ এতগুলো লোকের সাথে তিনজন কিছুই না। তানহার ভাইয়ের লোকরা এসে শুরু করে দিল। ঘানা একটা ছুরি দিয়ে তানহাকে মারতে গেলে মামুন দুই হাতে তালু দিয়ে আটকায়। মামুনের দুই হাতে তালু কেটে রক্ত বের হতে থাকে। সেই মুহূর্তে তানহার আব্বু আম্মু, ঘানার বাবা মা আর পুলিশ নিয়ে আসে। তানহা দৌড়ে তার বাবার কাছে চলে যায়। এ দেখি অনেকটা কেটে গেছে আপনার হাত, দেখি রক্ত ঝরতেছে তো খুব। মিতু শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিল। আরে তেমন কিছু হয়নি তো, এমনি সব ঠিক হবে। এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো। বেশি বুঝেন আপনি, দেখেছেন কত রক্ত মাটিতে পড়েছে। আরে বাবা, কাদার কি হলো? আমি তো ঠিক আছি নাকি? দেখছেন ঘানার মা, আপনার ছেলের কাহিনী। পুলিশ অফিসার, একে নিয়ে যান। এর মুখ আমরা দেখতে চাই না। এবার আর বের হতে পারবে না। আগের বার তো জামিনে বের হয়েছিল, এবার সে পথও বন্ধ করে দিতেছি আমি। এই ছেলেকে পেটে ধরেছি ভাবতেও অবাক লাগে আমার। স্যার, নিয়ে যান এই জানোয়ারটাকে। আজ থেকে ঘানা আমার কাছে মৃত। মা, কি বলো তুমি এসব? প্লিজ মা, আমাকে বাঁচাও। আমি জেলে যেতে চাই না। জামাই, তোমরা তিনজন চলে যাও। কিছুক্ষণের মধ্যে তানহাকে হলুদ দিতে মাসুমের পরিবারের লোক আসবে। আমরা যাচ্ছি একটু পর। বাসায় সব রেডি আছে। তানহাকে নামিয়ে দিয়ে দুজনে ডাক্তারের কাছে যেও। পুলিশ ঘানাকে ধরে নিয়ে গেল। তানহার ভাই, তানহার তার বোন জামাই তিনজন আগে চলে গেল, কারণ আজকে তো তানহার গায়ে হলুদ। ঘানার বাবা মা বারবার তানহার বাবা মায়ের কাছে ক্ষমা চাচ্ছে। তাদেরকেও চলে যেতে বলল তানহার বাবা মা। এবার তানহার বাবা মা দুইজনে মামুন আর মিতুর কাছে আসলো। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বাবা। আজ উপকার করেছো, সেটা সারা জীবন আমাদের মনে থাকবে। তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। নিজের জীবন বাজি রেখে আমার সন্তান আর জামাইকে বাঁচালে তুমি। স্যার ম্যাম ধন্যবাদ, বা ঋণের কথা বলবেন না। মানুষ হিসেবে তো এটা আমার দায়িত্ব। তাছাড়া স্যার, বিপদের সময় কিন্তু আপনি আমাকে চাকরি দিয়েছিলেন, সুতরাং ঋণের কথা বলবেন না। এটা সম্মান থেকে করেছি আমি। সত্যিই মামুন, তুমি অনেক ভালো একটা ছেলে।
যেভাবে আমার মেয়ে অফিস কোম্পানিকে ঘানার মতো শয়তানের হাত থেকে রক্ষা করেছো, ঠিক সেইভাবে আমার পরিবারের মানুষগুলোকে রক্ষা করলে। আমাদের পরিবারের সম্মানও বাঁচালে তুমি। স্যার, যে প্রতিষ্ঠানে চাকরি করি তার কি ক্ষতি হতে দিতে পারি? যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের মালিক বিপদে পড়বে, আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? তোমার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। তুমি অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করো তানহার আব্বু। স্যার, ম্যাম, আমি ঠিক আছি, টেনশন করতে হবে না আমাকে নিয়ে। আমি আর মিস মিতু যেতে পারবো। আপনারা বরং বাসায় যান। বাসায় মনে হয় মেহমান এসে গেছে, আপনাদের সেখানে থাকাটা দরকার। কিন্তু তোমাকে এভাবে এই অবস্থায় রেখে কেমন করে যাই? স্যার, ভাবতে হবে না, আমরা এখনই যাচ্ছি ডাক্তারের কাছে। আপনারা আগে বাসায় যান, আজ হলুদের দিন, আপনাদের সেখানে সবার আগে দরকার। আপনারা আর দেরি করবেন না স্যার। ঠিক আছে, যাচ্ছি আমরা, কিন্তু বিয়ের দিন সময় মতো এসে কিন্তু বলে দিলাম। ও নিয়ে চিন্তা করতে হবে না ম্যাম, আমরা সময় মতো চলে আসবো। তানহার আব্বু আম্মু মামুনের কথা মতন চলে গেল। মিতু মামুনকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল। 2 হাতে সেলাই পড়েছে, নাকে মুখে গালে টেপ ব্যান্ডেজ করে দিয়েছে। মামুনকে 1 সপ্তাহখানেক বিশ্রাম নিতে বলেছে। এখন কেমন লাগতেছে মামুন সাহেব আপনার? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ঠিক সেই সময় উপস্থিত বুদ্ধি খাটিয়ে আমাদের রক্ষা না করতেন, না জানি কি হতো। আমার চোখের সামনে আমার ভালো একটা কলিগ মার খাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো না? আর আমাকে কেন ধন্যবাদ দিতেছেন? ধন্যবাদ বা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করুন। বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ তো আপনাকে ওসিলা করে সেখানে পাঠিয়েছিল, সেজন্য তো আপনারও ধন্যবাদ প্রাপ্য। হয়েছে, চুপ করুন তো, এত কথা বলতে হবে না। শুনলেন তো ডাক্তার কি বললো? 1 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সেটাই তো চিন্তার বিষয় মিস মিতু। চিন্তার বিষয় কেন হবে শুনি? আর 5 দিন পর আমার ছোট বোনের বিয়ে, সেখানে আমাকে উপস্থিত থাকতেই হবে। যে এখানে 2 দিন থেকে তারপর চলে যাব বোনের বিয়েতে। আপনি একটু ব্যবস্থা করে দেন না? আচ্ছা, সেটা না হয় করব, কিন্তু এই অবস্থায় কেমন করে যাবেন? আমি যেতে পারবো মিস মিতু, আপনি শুধু ডাক্তারের সাথে কথা বলবেন। কিন্তু আর 2 দিন পর তো তানহা ম্যামের বিয়ে। তাছাড়া ম্যামের বাবা মা তো সেখানে যেতে বলেছে। অফিসের সবাই যাবে আর আপনি যাবেন না? আমি চাকরি ছেড়ে দিয়েছি মিস মিতু, তাই তো চলে যাব। তাছাড়া নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে দেখতেও পারবো না, সহ্য করতেও পারবো না। আর নিজেই তো দেখলেন, যাকে বাঁচালাম একটাবার আমার খোঁজও নিল না সে। হ্যাঁ, সব দেখেছি, সব জানিও আমি। আর আপনি চাকরি ছাড়লেন কবে, আর কেনই বা ছাড়লেন? বাড়িতে গিয়ে সংসার দেখব আর নিজের একটা বড় শোরুম দিব গ্রামের বাজারে। চলে গেলে আর আসবেন না আপনি? না, আর আসবো না কখনো। আমাকে একটা কথা দিতে হবে মিস মিতু আপনাকে। হ্যাঁ বলেন, কি কথা দিতে হবে? আমি জানি আপনি এখনো আমাকে ভালোবাসেন, আমাকে চান, কিন্তু কি করব বলেন? মনে তো একজনকে জায়গা দিয়েছি, তাই বলছি কি, যত দ্রুত সম্ভব বিয়ে করে নেবেন, আর পারলে চাকরিটাও ছেড়ে দিবেন। আমার নতুন ফোন নাম্বার আপনাকে দিব, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, বিয়ে করে নিব দ্রুত, আর আপনি না চাইলেও যোগাযোগ রাখবো। আর হ্যাঁ, যে অফিসে আপনি নেই সেখানে আমিও চাকরি করব না। আর হ্যাঁ, আমার ঠিকানা আপনাকে শুধু বললাম, মরে গেলেও কেউ যেন আমার ঠিকানা জানে না। ঠিক আছে, কাউকে জানাবো না আপনার ঠিকানা। এবার একটু যান, গিয়ে ডাক্তারের সাথে কথা বলুন আপনি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, বলতে হবে না। মিতু ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল 2 দিন পর রোগীকে সে নিয়ে যাবে। ডাক্তার প্রথমে রাজি না হলো, মিতু জোরাজুরি আর বলল মিতু সব সেবা যত্ন করবে, তখন রাজি হলো। আজ তানহার গায়ে হলো, 2 দিন পর তানহার বিয়ে। এই বিয়েতে মামুন উপস্থিত থাকতে পারবে না। আসলে নিজের চোখের সামনে কি কেউ কারো প্রেমিকার বিয়ে হতে দেখতে পারে? আর তাছাড়া তানহা তো নিজ ইচ্ছায় বিয়ে করছে। যাই হোক, 2 দিন থাকার পর মামুন মিস মিতুকে সাথে নিয়ে বাসায় গিয়ে সব মিতুকে দিয়ে ব্যাগে ভরে নিয়ে গ্রামের বাসে উঠল। মিতুর কাছ থেকে বিদায় নিল। মিতুর চোখে সে কি পানি? হয়তো আজ নিজের একতরফা ভালোবাসা হারিয়ে ফেলার কান্না এটা। মামুনের চোখের কোনো জল। হয়তো মামুন পারত মিতুকে আপন করে নিতে, যেখানে তানহা অন্য কাউকে বিয়ে করে নিতেছে। রাস্তায় নানা রকম চিন্তা করতে করতে গ্রামে পৌঁছে গেল। বাস থেকে নেমে সেলাই করা হাত আবারও ব্যাগে হাত নেওয়া যায় না।
তাই নেমেই একজন ভ্যান চালককে ডেকে নিয়ে রওনা হলো বাড়ির দিকে। বাড়ি পৌঁছে মামুন তার বাবা মাকে ডাকতে লাগলো। সবাই যে যার ঘর থেকে বেরিয়ে এসে দেখে মামুন এসেছে। আর মামুনের চেহারা আর হাতের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল। বাবা মামুন, এসব কি করে হয়েছে তোর? ওই রাস্তায় আর কি ছিনতাইকারী ধরেছিল, তার সাথে একটু মারামারি করতে গিয়ে এরকম হয়েছে। চিন্তা করো না মা, কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। তাই বলে ছিনতাইকারীর সাথে মারামারি করবি তুই? এখন কি বাহিরে রেখে এসব জিজ্ঞেস করবে বাবা? ছোট ব্যাগগুলো নিয়ে ভিতরে যা তুই। মামুনের কথা মতন তার ছোট ভাই ভ্যান থেকে ব্যাগগুলো ভেতরে নিয়ে গেল। মামুনের বাবা ভ্যান চালককে ভাড়া দিয়ে বিদায় দিল। তারপর মামুনের মা মামুনকে নিয়ে বারান্দায় বসলো। দেখেছিস কি হয়েছে তোর মুখের? সবখানে কাটা গেছে, আর হাতের তালুতে তো মনে হয় সেলাই পড়েছে তোর। এত চিন্তা করতে হবে না মা, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে, এসব কাটা দাগ চলে যাবে। মামুনের মা খালি ছেলের সাথে কথাই বলবে নাকি? যাও পানি নিয়ে এসে মুখটা ধুয়ে দাও তো আগে। মামুনের মা মামুনের বাবার কথা মতো বালতিতে পানি এনে ভালো করে মুখ ধুয়ে দিল। আর আগে অবশ্য মামুনের ছোট বোন মামুনকে ব্রাশ করিয়ে দিল। নিজের বাড়িতে থাকার সুখটাই আলাদা, কারণ এখানে সবাই শর্ত ছাড়া ভালোবাসে। মামুনের ব্রাশ মুখ ধোয়া হয়ে গেলে তার মা বোন নাস্তা নিয়ে আসলো। বড় ভাইয়া হা কর, আমি তোকে খাইয়ে দেই। বিয়ের পর বাড়ি থেকে চলে যাবি বলে খাইয়ে দিবি আজ? আমাকে তাড়িয়ে দিলে বুঝি তোরা দুই ভাই বোন সুখী থাকবি? এই যে পাগলি বোনটা আবার কাঁদে, তোকে তাড়িয়ে দেওয়ার কারো সাধ্য আছে নাকি? আমি তো কথার কথা বললাম আর কি। আরে ভাইয়া তুমিও না, আরে কাঁদে দে না, বিয়ের দিন কাদার প্র্যাকটিসটা হয়ে যাক না। দেখি আমি কাঁদবো না, কার কি বলার আছে বলুক। যেদিন থেকে থাকবো না সেদিন থেকে তোরা দুজন বুঝবি। তুই আসলে একটা পাগলি, ছোট তো মজা করতেছে। দে এবার খাইয়ে দে দেখি, কতদিন বাড়ির খাবার খাই না। মামুনের ছোট বোন মামুনকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে ছোট ভাইটাও মুখের খাবার কেড়ে নিয়ে যাচ্ছে। মানে ছোট বোন যখন মামুনকে খাইয়ে দিবে সে সময় ছোট ভাই হাঁ করে নেয়। তারাও খেতে থাকে আর আনন্দও করতে থাকে। এসব দৃশ্য দেখে মামুনের বাবা মায়ের চোখে আনন্দে পানি আসে। খাওয়া শেষ হলে মামুনকে ওর বোন ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মামুনের বাবা ঘরে আসে। মামুন, আর তো 2 দিন পর তোর বোনের বিয়ে, তাই বলছিলাম কি তুই তো আমার সাথে এই অসুস্থ শরীর নিয়ে যেতে পারবি না, তাই তোর ছোট ভাইকে নিয়ে বাজারে যাচ্ছে। হ্যাঁ বাবা তাই করো, আমি তো যেতে পারলেও ধরতে পারবো না। আর হ্যাঁ বাবা, ওদেরকে কি বিয়ের কেনাকাটা করে দিয়েছো? হ্যাঁ টাকা দিয়ে দিছি, তোর মামি আর তোর মামা মিলে ওদের জামাই ছেলে মেয়েকে নিয়ে বিয়ের মার্কেট করে দিবে। আর জামাইকে কি বিয়ের কাপড় কিনে দাওনি? হ্যাঁ, তোর ছোট ভাই নিজে থেকে তার পছন্দ মতো কিনে দিয়েছে। আর কেউ বাকি নেই তো নাকি? না বাবা, কেউ বাকি নেই। আর তোর বোনের জন্য গহনা, শাড়ি, কসমেটিক, সিল, স্যান্ডেল সবকিছু তোর মামি 2 দিন আগে কিনে দিয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওসবের আর চিন্তা রইল না। বাবা, সবাইকে কি দাওয়াত করেছো? সেসব তোকে চিন্তা করতে হবে না, সবাইকে দাওয়াত করা শেষ হয়েছে। তুই বরং বিশ্রাম কর, আমি আর তোর ভাই বাজারে যাই, সাথে তোর খালুও থাকতেছে, আর তার ছোট মামাও ওই দিন দিয়ে আসবে। টেনশন মুক্ত হলাম। এখন সব আয়োজন করো তাহলে, আমি বিশ্রাম করি। অনেক বড় পথ জার্নি করেছি। মামুনের বাবা বের হয়ে গেল বাজারে। যেহেতু মেয়ের বিয়ে তাই গরু, ছাগল, মুরগি, মাছ, ডিম, চাল, মশলা, তরি তরকারি সব কিনতে হবে। আর একা মানুষের পক্ষে এসব করা সম্ভব নয়। তাই মামুনের খালু আর ছোট মামাও থাকলো সাথে। মামুন চোখ বন্ধ করতেই চোখে ঘুম চলে আসলো। শেষ বিকেলে মামুনের মায়ের ডাকে মামুনের ঘুম ভাঙে। আর একটু ডাকলে না কেন মা? কতটা দেরি হয়ে গেল? অনেকটা পথ জার্নি করে এসেছিস, তাছাড়া তোর শরীরটাও দুর্বল, তাই ডাকি নাই। বাবা এসেছে বাড়ি মা? আসতে আরো একটু দেরি হবে, উঠে বাহিরে আয়, মুখটা ধুয়ে তোকে খাইয়ে দেই। সেই সকালে এসে নাস্তা করেছিস। মামুনও বিছানা থেকে বাইরে আসলো। মামুনের মা ভালো করে চোখ মুছে দিয়ে পানি দিয়ে ধুয়ে দিল। গামছা দিয়ে মুখটা মুছে চেয়ারে বসে নিজ হাতে খাইয়ে দিল মামুনের মা। বোন শোনো, ওটা যতই আমাদের মার বাড়ি হোক না কেন, এখন থেকে ওটা তোর শ্বশুর বাড়ি। এখন থেকে ওই বাড়ির সবার সাথে ভালো ব্যবহার আর সবার সেবা যত্ন করি। যে কাজ করতে বলবে হাসি মুখে তা করবি। মামা, মামি আর তোর স্বামীর
সেবা যত্ন ভালো করে করবি। এমন কোনো কাজ করবি না যাতে তারা তোর জন্ম পরিচয় কিংবা আমাদের বাবা মাকে খারাপ বলে। আর শোন, নামাজ কালাম ঠিকমতো আদায় করবি বলে দিলাম। আমাকে এত সব আর বলতে হবে না ভাইয়া। এমন কোনো কাজ বা কথা বলবো না যাতে তোমাদের কারো মান সম্মান নষ্ট হয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বাড়িতেও অনেক মেহমান আসলো। মামুন বাদে সবাই কাজে লেগে পড়েছে। কারো যাতে অসম্মান না হয় সেই দিকটা মামুন খেয়াল রাখতেছে। বরযাত্রী আসলে মৌলবি ডেকে বিয়ে করার পর সবাই খাবার খেলো। তারপর বরপক্ষ কনেকে নিয়ে চলে গেল। বাড়িটা খালি হয়ে গেল। সবার মন আজ অনেকটা খারাপ। যাই হোক, এইভাবে আর বেশ কিছুদিন চলে গেল। মামুন এখন পুরোপুরি সুস্থ। তালুর সেলাই খোলা হয়ে গেছে। সেলাই করার জায়গা শুকিয়ে গেছে। মুখের দাগ নেই। মামুন ঘরের ভেতরে মোবাইলে কিছু কোম্পানির লোকের সাথে কথা বলছে। এমন সময় মামুনের মা বাবা ঘরে আসলো। মা বাবা, আমাকে কি কিছু বলবে তোমরা? মেয়েটার বিয়ে হওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে, আর আমরাও চাই এবার তুই বিয়েটা করে নে। আমি তো বাবাকে সব বলে দিয়েছি। হ্যাঁ, তোর দোকান তো রেডি আছে। তুই চাইলে দোকানে এখন মালামাল তুলতে পারিস। যে যে কোম্পানির মাল নিয়ে শোরুম দিবি সেটা শুরু কর। ডেকোরেশন তো হয়ে গেছে, এখন মালামালগুলো আসা বাকি। সেই জন্য তো মোবাইলে কথা বললাম। পরশুর মধ্যে দোকানে সব চলে আসবে বাবা। আর একটু পর আমি দোকানে যাব বাকি সব কিছু ঠিক করতে। আর দোকান পরিষ্কার করতে হবে তো। তাহলে তো আর সমস্যা থাকলো না। তোকে এখনো বলি, তোর কি পছন্দের কেউ আছে? যদি থাকে বলতে পারিস আমাদেরকে। আমাদের কোনো না নেই। তোমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করব মা। আমার কোনো পছন্দের কেউ নেই মা। ওই যে পাশের সালাম ভাইয়ের মেয়ে সুমাইয়ার সাথে তোর বিয়ের আলাপ চলতেছে। এখন তোর মতামতের অপেক্ষায় আছি। ওই সুমাইয়া যে একবার আমাদের গাছের পেয়ারা পাড়তে গিয়ে পড়ে গিয়েছিল? হ্যাঁ, ওই সুমাইয়ার সাথে তোর বিয়ের কথা চলছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের পছন্দ আমার পছন্দ, এতে আমার কোনো না নেই। তোমরা কথা বলো। ঠিক আছে, তাহলে আমরা কথা এগিয়ে নেই। কি বলো মামুনের মা? মামুন উঠে বাজারে গিয়ে নিজের দোকানের বাকি কাজগুলো সেরে নিল। 2-3 দিনের মধ্যে দোকানের মালামাল তোলা শুরু হয়ে গেল। এভাবে আরো কিছুদিন চলে গেল। মামুন এখন শোরুমে বেশি সময় থাকে। মাঝে মাঝে সেখানে মামুনের ছোট ভাইও থাকে। মামুন গ্রামের 2টা ছেলে রেখেছে। একার পক্ষে তো আর শোরুম চালানো সম্ভব না। শহর থেকে গ্রামে আসার পর এত ব্যস্ততার মাঝে সময় কেটেছে, একটা বারও তানহা বা মিতুর কথা মনে পড়ে নাই মামুনের। আজ প্রায় 1 মাস হয়ে গেল মিতুর সাথে যোগাযোগও করতে পারে নাই। মামুন ফোন বের করে মিতুকে ফোন দিল। আজ 1 মাস পর তাহলে আপনার মনে পড়েছে আমি। তা কি খবর, কেমন দিনকাল যাচ্ছে আপনার? আসলে ছোট বোনের বিয়ে, এদিকে নিজের শোরুম দেওয়া, তার উপর অসুস্থ ছিলাম। এর কারণে আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই আমি। তাহলে এখন গ্রামে গিয়ে সব ঠিক হয়ে গেছে তো নাকি? শোরুম কেমন চলতেছে আপনার? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। নতুন মানুষ, শোরুম দিলাম, চলতেছে কোনো রকম আর কি। ছোট না বড় শোরুম দিয়েছেন আপনি? বলা চলে বড় করে দিয়েছি। 3টে কোম্পানির প্রোডাক্ট আছে শোরুমে, সাথে মোবাইল ফোনও আছে। টিভি, ফ্রিজ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাসের চুলা, হিট চুলা, গ্যাসের সিলিন্ডার, জগ, মগ, তালা, বাসন, কেবল, চেয়ার, টেবিল, ঘর সাজানোর জিনিস কম বেশি সব আছে। তাহলে তো বেশ বড়ই আছে আপনার শোরুম। ইস, আগে যদি দিতেন তাহলে আমার বিয়ের আগে সব নিতাম আমি। কি বলেন? কবে বিয়ে করলেন? একটাবার জানানো দরকার ছিল নাকি? আসলে আমিও চাকরি ছেড়ে দেওয়ার পর পরিবারকে সময় দিচ্ছি, ব্যস্ত সময় পার করছি। হঠাৎ করে আব্বু আম্মু ছেলে দেখলো আর বিয়েটাও হয়ে গেল। তা কতদিন হলো বিয়ে করার আপনাদের? এই তো সপ্তাহ হবে বিয়ে হওয়ার। তা আপনি কবে বিয়ে করতেছেন? মা বাবা মেয়ে পছন্দ করে রেখেছে, কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। আচ্ছা, তানহার কি বিয়ে হয়ে গেছে? আর বিয়েতে তো মনে হয় গিয়েছিলেন। আপনি চলে যাওয়ার পর দিন রিজাইন দিই আমি, তাই বিয়েতে যাওয়া হয়নি আমার। হঠাৎ তানহার কথা জিজ্ঞেস করতেছেন যে? আসলে নানা ব্যস্ততার মাঝে সবকিছু ভুলে গিয়েছিলাম তো, তাই হঠাৎ আপনার সাথে কথা বলাই মনে হলো আর কি। আপনার বাবা মা যখন মেয়ে ঠিক করেছে, সুতরাং তানহার কথা ভুলে যাওয়া উচিত আপনার। আর তানহা তো বিয়ে করে হয়তো স্বামী সংসার নিয়ে সুখে আছে। সে যদি আমার ভালোবাসা অবহেলা অপমান করে আর একজনকে বিয়ে করে সুখী হতে পারে, তাহলে আমি কেন পারবো না?
শেষের 2 মাস আপনার সাথে যা ব্যবহার করেছে, এতে করে কি আপনার মনে এখনো তার জন্য ভালোবাসা আছে মামুন সাহেব? যাই বলেন না কেন, তাকে ভোলা সম্ভব নয়। হয়তো আমার কিছু ভুলের কারণে তাকে হারিয়ে ফেলেছি। আমার দোষে সে এমন করেছে মিস মিতু। কিন্তু তানহা এমন অহংকারী না, তাকে খুব ভালো করে চিনি আমি। এখন এসব বলে কি কোনো লাভ আছে মামুন সাহেব? সে তো আর আপনার নেই, এখন অন্য কারো হয়ে গেছে সে। কষ্ট হয়, কিন্তু কি করব বলেন, চাইলেও ভুলতে পারতেছি না। নতুন বউ আদর ভালোবাসা দিলে এমনি সব ভুলে যাবেন। তানহার কথা মনে করে আপনি আবার আপনার বউকে অবহেলা করিয়েন না, বুঝলেন? তা একদিন আপনি আপনার স্বামী সহ আসেন না আমাদের গ্রামে। আমার স্বামী যেতে পারবে কিনা সেটা বলতে পারতেছি না, কিন্তু আমি একদিন যাব। কেন? আপনার স্বামী কেন আসতে পারবে না? আসলে যে প্রবাসী, আপাতত বছর দেড়েক হয়তো তাকে নিয়ে যেতে পারবো না। এখন ছুটিতে এসেছে 20 দিনের জন্য। এর মাঝে বিয়ে আসা নিয়ে 10 দিন চলে গেছে, আর এখন তার সাথে হানিমুনে আমরা সাজেক এসেছি। ও বুঝেছি। আচ্ছা, পরে নিয়ে আসিয়েন কেমন? আর হানিমুন গেছেন, স্বামীকে সময় না দিয়ে কলিগের সাথে কথা বলতেছেন। আপনার স্বামী শুনলে তো আপনাকে খারাপ মনে করবে। আমার স্বামী আমার সাথেই আছে। আপনার ব্যাপারটা আমার স্বামীকে অনেক আগে জানিয়েছি। অনেক ভালো মানুষ সে, তার মতো স্বামী পেয়ে আমি ধন্য। তাহলে তাকে ঠকাবেন না, এটাই অনুরোধ। আর হ্যাঁ, পারলে তাকে বেশি বেশি সময় দিবেন। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এটা মাথায় রাখবেন। যতদিন দেশে আছে তাকে সময় দিবেন, চলে গেলে তার কথা মতো চলবেন। আর পারলে শ্বশুর বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আপনাকে আর বলতে হবে না, এবার নিজের ব্যাপারটা নিয়ে নিজে ভাবুন, বুঝলেন? আর হ্যাঁ, আমার স্বামীর কাছে অনুমতি নেওয়া আছে, সে চলে গেলে সময় করে একদিন আপনার বাড়ি যাব। আচ্ছা, সমস্যা নেই। আপনাদের দুজনের জন্য দোয়া আর ভালোবাসা রইল। আপনার জন্য আগাম দোয়া আমাদের পক্ষ থেকে রইল। আচ্ছা, আজ তাহলে রাখি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মিতু ফোন কেটে দিল। মামুন ভালো আছে শুনে তার ভালো লাগলো। মিতু তার স্বামীর সাথে হানিমুনের সময়গুলো উপভোগ করতে লাগলো। মামুন ফোন রেখে চেয়ারের সাথে হেলান দিয়ে তানহার কথা ভাবছে। কত স্বপ্ন ছিল তাকে নিয়ে, কত আশা করেছিল তানহাকে ঘরের বউ বানাবে। সে আশা আজ অপূর্ণ রয়ে গেল। মামুন যখন তানহাকে নিয়ে ভাবছিল, তখন হঠাৎ বোরকা পরা একটা মেয়ে চলে আসে। আর চেনার কোনো উপায় ছিল না। মামুন প্রথমে মনে করেছিল হয়তো কোনো কিছু কিনতে এসেছে, কিন্তু মামুনের ধারণা ভুল প্রমাণ করে মেয়েটা যখন তার বোরকা ঢাকা মুখটা বের করলো, মামুন তখন চমকে গেল। আরে, এ তো সুমাইয়া, হঠাৎ সে কেন এখানে এসেছে? আমাকে দেখে চমকে গেলে দেখছি। আচ্ছা, তুই কি নিজের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলি নাকি? না, আমি পাঠাই নাই। কিন্তু আমাকে তুই করে বলার কারণ কি? ভুলে যাস না, ছোট থেকে কিন্তু তোকে আমি তুই করে ডাকি, বুঝলি? আর তুই তো আমার থেকে বয়সে বেশি বড় না, কম জোর 2 বছর বড়। কিন্তু আমাদের তো বিয়ে হবে, তাই না? তাহলে এখন তুই তুই করে বললে মানুষ কি বলবে? আগে বিয়ে হোক, তারপরেরটা তারপর দেখা যাবে। আচ্ছা, বুঝলাম, কিন্তু তুই হঠাৎ আমার শোরুমে কেন এসেছিস? তোর সাথে আমার একটু কথা ছিল, কিন্তু এখন বলতে পারতেছি না। আমি কয়েকদিনের জন্য নানা বাড়ি যাচ্ছি, এসেই তোকে সব বলবো। তাই ভাবলাম যাওয়ার আগে দেখা করে আর কথাটা জানিয়ে যায়, যাতে পরে এসে না শুনি আমার কথা শোনার তোর সময় নেই। আচ্ছা, সমস্যা নেই। তোর যখন মন চায় তখন এসে বলিস। আর তোকে আমি খুব ভালো করে চিনি, তুই কি জিনিস। তোর কথা না শুনবে এমন কি কেউ গ্রামে আছে নাকি? এই তো, তাহলে আমাকে ভুলিস নাই। আমি কেমন? তোর মতো ডেঞ্জারাস মেয়ে এই গ্রামে আর একটাও নেই। তোর শক্তি আর বুদ্ধির কাছে ছেলেরাও হার মানে, তা জানি। হয়েছে, আর আমার প্রশংসা করা বাদ দে। এবার আমি গেলাম, বুঝলি? সুমাইয়া এমন একটা মেয়ে যে ছেলেদের চেয়েও বড়ই সাহসী। কারণ তার সাথে কেউ অন্যায় করলে তাকে সাথে সাথেই সাজা দিয়ে দেয় সে। কারো গাছের ফল খেতে মন চাইলে যদি কেউ না দেয়, রাতেই তার গাছের ফল শেষ। নদীতে মাছ ধরা, বাপের সাথে চাষ করা, বাড়ির কাজ করা, মারামারি করা, সব কিছুতেই পটু এই সুমাইয়া। আচরণ ছেলেদের মতন হয়। এখানেই মামুনের একটা ভয়। সুমাইয়া চলে যাওয়ার পর মামুনের বাবা মামুনের কাছে আসে। কি রে বাবা, খেতে যাবি না? এভাবে দোকান করলে হবে নাকি তোর? এই তো বাবা, যাবো এখন খেতে। তুমি খেয়ে এসেছো তো? হ্যাঁ, খেয়ে এসেছি। তুই যা, আমি দোকানে আসি। তাড়াতাড়ি আসিস, আমাকে আবার তোর বোনের বাড়িতে যেতে হবে।
হঠাৎ বোনের বাড়িতে যাবে কেন? কতদিন থেকে মেয়েটা বাড়ি আসে না, তাই ওকে নিয়ে আসতে যাব। আর তোর মাও কয়েকদিন থেকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তাড়াতাড়ি। আর দোকানের ছেলেটাকে বলে যাচ্ছি কিছু মিষ্টি কিনে দেওয়ার জন্য। আসার সময় তোর মা যা যা দেয় নিয়ে আসিস, খালি হাতে যাওয়া ঠিক হবে না। মামুন ওর বাবার সব কথা শুনে বাড়ি গেল খেতে। খাওয়া শেষ করে মামুন ওর মায়ের কাছ থেকে সব নিল। এসে তার বাবা দিল। মামুনের বাবা তার বোনের শ্বশুর বাড়ি গেল। মামুন আবারও তার শোরুমে বসলো। রাতে মামুন বাড়িতে ফিরে দেখে তার বোন চলে এসেছে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। ভাইয়া একটা কথা বলবো, রাগ করবি না তো? আচ্ছা বলো, রাগ করবো কেন? আসলে ভাইয়া আমার কলেজ যেতে তো সমস্যা হয়, তাই বলছিলাম যদি একটা মোটরসাইকেল কিনে দিতে আমার স্বামীকে। আচ্ছা, ওকে কাল সকালে আসতে বলো, ওর পছন্দ মতো বাইক কিনে দিব। বাবা মামুন, তুইও তো বাইক পছন্দ করিস, কিনতেও চেয়েছিস, তুই কি নিবি না? মা, আল্লাহ দিলে এখন তো আর আমাদের সমস্যা নেই। চাষি জমি আছে, আমি বাবা ছোট মিলে চাষ করতেছি, শোরুম দিছি, ব্যবসা ভালো চলতেছে, এতে টেনশনের কি আছে? ওকেও কিনে দিব আর আমিও নিব, ভয়ের কিছু নেই মা। আল্লাহর রহমতে হাতে এখন ভালোই টাকা আছে। তুই এত কিছু করলি বাবা আমাদের সবার জন্য, চাকরির সব টাকা দিতি, বোনের বিয়ের খরচ একাই বহন করলি, 2 ভাই বোনকে পড়াশোনার খরচ, সংসার সব কিছু করলি। মা এমন করে কেন বলতেছো? বাবা আমার জন্য তো নিজের সুখ বিসর্জন দিয়েছিল, আর ওরা আমার ছোট ভাই বোন, এতটুকু তো করতেই পারি। হয়েছে, আর কথা বলার দরকার নেই, এখন যে যার ঘরে গিয়ে ঘুমাও। আর মা, তুই জামাইকে সকালে আসতে বলিস কেমন? ঠিক আছে বাবা, আমি এক্ষুনি জানিয়ে দিতেছি। পরের দিন মামুন তার বোন জামাইকে নিয়ে বাইকের শোরুমে গেল। সেখানে পছন্দের মতন একটা বাইক তার বোন জামাই কিনলো। পরে মামুনও পছন্দ মতন একটা বাইক নিল। তারা দুজনে বাড়ি আসলো। মামুনের বাবা বাইক দুইটা দেখে বেশ খুশি হলো। যাই হোক, এইভাবে দিনের পর দিন যেতে লাগলো। মামুন সেদিন বাড়িতেই ছিল। হঠাৎ বাইরে থেকে একটা মেয়ের আওয়াজ আসলো। সবাই ঘরের বাইরে এসে দেখে একটা অচেনা মেয়ে, কিন্তু মামুন মেয়েটাকে চিনতে পারলো। এ আর কেউই না, বরং তানহা। ব্যাগ হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তুমি কে মা, আর কাকে চাও তুমি? আমি মামুনের কাছে এসেছি। মামুন, এই মেয়েটা কে, তোর কাছে এসেছে নাকি? মামুন তার মায়ের সাথে তার কোম্পানির বস তানহার সাথে পরিচয় করিয়ে দিলেন। মামুন তার মাকে বললেন সে তানহার কোম্পানিতে চাকরি করেছে। সেটা আগে বলবি না? আসো মা, ভেতরে আসো। মামুন, ব্যাগটা নে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? মামুনের তো তানহাকে দেখে রাগ চরমে উঠে গেছে, তবুও নিজেকে ঠান্ডা রেখে মায়ের কথা মতন ব্যাগটা নিল। মামুনের মা তানহাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। তানহাকে একটা চেয়ারে বসতে দিল। তা হঠাৎ যে আমার ছেলের কাছে এসেছো মা, কোনো কি দরকার? আর তুমি ছোট, তাই তোমাকে তুমি করে আর মা বলে ডাকলাম, আবার খারাপ ভেবো না। না না, সমস্যা নেই, আপনারা তো আমার বাবা মায়ের বয়সী, আপনারা আমাকে তুমি বলে ডাকতে পারেন। আসলে এখানে আপনার কাছে এসেছি আমি। কিন্তু সে তো তার শহরে যাবে না, চাকরিও করবে না। মামুন তো বাজারে বড় শোরুম দিয়েছে। এখন কি এসব কথা বলবে নাকি তুমি? যাও, আগে বাজার করে নিয়ে আসো, অনেক দূর থেকে এসেছে, আগে খাওয়া দাওয়া করুক, তারপর না হয় কথা বলবে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, যাও নাস্তার ব্যবস্থা করো, ততক্ষণে আমি বাজার করে নিয়ে আসি। না না, এত তাড়াহুড়োর কিছু নাই, আপনারা না চাইলেও আমি এখন এখানেই থাকবো কিছুদিন। সে তোমার যতদিন মন চায় থাকো, তাই বলে কি খালি মুখে থাকবে নাকি? মামুন, টিউবওয়েল চেপে পানি দে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হোক। মামুনের মন না চাইলো চুপচাপ। কোনো কথা না বলে তানহাকে নিয়ে টিউবওয়েলে গিয়ে পানি চেপে দিল। তানহা সাবান দিয়ে মুখ ধুয়ে আসলো। ততক্ষণে মামুনের মা তানহার জন্য নাস্তা তৈরি করেছে, তানহাকে খেতে দিল। তানহা হাসি মুখে খেতে লাগলো। কিন্তু তানহাকে দেখে অবাক হচ্ছে মামুন, কারণ এর আগে তানহা, মানে যতদিন মামুন চাকরি করেছে ততদিন পর্যন্ত তানহাকে মডার্ন ড্রেস পরা দেখেছে। হঠাৎ তানহা কবে থেকে শাড়ি পরা শুরু করলো? যা বাবা, তোর ম্যাডামকে নিয়ে তোর ছোট বোনের ঘরে যা, ঘরটা খালি আছে, যতদিন থাকে তোর বোনের ঘরে থাকুক। কিন্তু মা, ঘরটা কি গোছানো আছে? হ্যাঁ আছে, সবকিছু গোছানো আছে, ব্যাগপত্র নিয়ে তোর বোনের ঘরে নিয়ে যা, আপাতত বিশ্রাম করুক, পরে কথা বলিস কেমন? মামুন তানহার ব্যাগ নিয়ে আগে আগে গেল। তানহা মামুনকে অনুসরণ করলো।
মামুন ব্যাগটা ঘরে রেখে ভালো করে দেখিয়ে দিল কোথায় কি আছে আর কোন কোন জিনিস কোথায় পাবে। তানহা মামুনকে কিছু বলতে যাবে তার আগেই মামুন ঘর ত্যাগ করে তার শোরুমে চলে গেল। তানহা ভাবলো হয়তো মামুন ব্যস্ত আছে তাই চলে গেল, কিন্তু তানহা তো জানে না সে মামুনকে আঘাত করেছে আর মামুন সেসব ভুলে যায়নি। একেবারে গভীর রাতে মামুন বাড়ি ফিরে দেখে তানহা খেয়ে ঘুমিয়ে গেছে। মামুনও রাতের খাবার খেয়ে ঘুম দিল। সকালবেলা সবাই একসাথে নাস্তা করলো। সেই সময় তানহা বলে উঠল, বলছিলাম আন্টি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখতাম। সেটা তো ভালো কথা। মামুন, তোর ম্যাডামকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখা। আন্টি আর একটা কথা, আমার নাম হলো তানহা, আর আমি আপনাদের মা বাবা বলে ডাকবো, আর মামুনকে আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না। আচ্ছা মা তানহা, ঠিক আছে, তুমি লক্ষ্মী একটা মেয়ে। খাওয়া শেষ করে তানহাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখা। আমাকে তো এখন শোরুমে যেতে হবে মা। তোকে আজ আর যেতে হবে না, আমি আর তোর ভাই দুজনে আজ যাবো। তাছাড়া শোরুমে তো ছেলে দুটো আছে। হ্যাঁ ভাই, আমি আর বাবা শোরুম চালাতে পারবো। আর তাছাড়া উনি তো আমাদের মেহমান, তোর সাথে ওনার পরিচয় আছে, সুতরাং তুই গ্রামটা দেখা ওনাকে। বাইকে করে নিয়ে যাস, হেঁটে হেঁটে আবার নিয়ে যাস না। মামুন আর কোনো কথা বলল না। মন তো চাই না মেনে নিতে, যেহেতু তার বাবা মা বলেছে সেহেতু তো আর না করতে পারে না। বাইক বের করে তানহাকে পেছনে তুলল। বাড়ির কাছে আছে দেখে তানহা মামুনকে ধরল না। একটু দূরে যেতেই তানহা পেছন থেকে দুই হাতে মামুনকে জাপটে ধরল। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরায় মামুন আটকে উঠল। একটা ফাঁকা জায়গায় যেয়ে মামুন বাইক দাঁড় করালো। বাইক থেকে নামুন আপনি। কি হলো, বাইক থামিয়ে নামতে বলতেছো কেন? দেখেন ম্যাডাম, আপনি বিবাহিত আর আমি পরপুরুষ, আর আমার বিয়ে ঠিক হয়েছে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মামুন? হ্যাঁ, আর কিছুদিন পর বিয়ে হবে আমার। সুতরাং এবার বাইকে উঠলে আমাকে জড়িয়ে ধরবেন না। আমি বিশ্বাস করি না তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি আমার কাছে মিথ্যা বলতেছো সব। দেখেন ম্যাডাম, আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। আগেও মিথ্যা বলি নাই আপনাকে, আর আজকেও বলতেছি না। আপনি বিবাহিত একজন মেয়ে অবিবাহিত ছেলের বাইকে উঠে তাকে জড়িয়ে ধরতে পারেন না। আমি বিয়ে করে নাই মামুন, আমি শুধু তোমাকে ভালোবাসি মামুন। বড় আশা করে এসেছি তোমার কাছে, অনেক কষ্টে তোমার ঠিকানা পেয়েছি। দয়া করে আমাকে আর দূরে ঠেলে দিও না। বিয়ে করেন নাই মানে? দেখেন ম্যাডাম, যা ছিল সব ঢাকায় থাকা অবস্থায় ছিল। এখন আপনাকে আমি ভালোবাসি না, আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন দয়া করে কোনো সিন ক্রিয়েট করবেন না। আচ্ছা চলো তো দেখি কোথায় সেই মেয়ে। আমি জানি তো তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো। তানহা যখন মামুনের হবু বউকে দেখতে চাইলো, ঠিক শেষ সময় সুমাইয়া সেই দিক দিয়ে যাচ্ছিল। এসে সুমাইয়া মামুনের শার্টের কলার ধরে ফেলল। এটা দেখে তানহা অবাক হয়ে গেল। কি কারণে মেয়েটা মামুনের শার্টের কলার ধরলো, আর মেয়েটাই বা কে? তোকে না বলেছি আমার সাথে দেখা করবি? তোর সাথে বিয়ের বিষয়ে আমার কথা আছে। আগে কলার ছাড়, দেখতেছিস না একজন দাঁড়িয়ে আছে? ইনি হলো আমার বস। যখন চাকরি করতাম এনার অফিসে করতাম। এবার তুই এনাকে বলতো তোর আর আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। এনি তোর বস হয়? শুনে নাফা, মামুনের সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে। শুনলেন তো ম্যাডাম, আর নিজের চোখে তো দেখলেন। এবার তো বিশ্বাস হয়েছে নাকি? না, আমি তবুও বিশ্বাস করি না, আর তুমি এই বিয়ে করতেও পারো না। যখন না দেখে না শুনে আমাকে বিশ্বাস করেন নাই, এখন তো প্রমাণ সামনে, তাহলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কেন? কারণ তখন হারিয়ে পেয়েছিলাম, আর মনে সন্দেহ ছিল তোমাকে নিয়ে। এত বছর পর যখন পেয়েছি তখন তুমি লাইফে অন্য কারোর সাথে জড়িয়ে যাওনি তো? কিন্তু তখনও বিশ্বাস ছিল, আর এখনো আছে। আমি বারবার চেয়েছি জোর করে হলেও আমাকে তোমার করে নাও, কিন্তু তুমি তা করনি। তুমি তোমার মতোই ছিলে। ওহ, এইবার তাহলে বুঝেছি আমি। ওই আফা শোনেন, মামুনের সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, এটা ঠিক, কিন্তু আমি মামুনকে বিয়ে করতে পারবো না। কারণ আমি ইতিমধ্যে গোপনে একজনকে বিয়ে করেছি। আমি তাকে ভালোবাসি। আর মামুন এই কথাটা বলার জন্য আমি তোকে সেদিন দেখা করার কথা বলেছি। কি বলতেছিস এইসব? তাহলে বিয়েতে রাজি হলি কেন তুই? ভয়ে রাজি হয়েছি, তাই তোকে অনুরোধ করতেছি তুই আমার বাড়িতে বলবি তুই আমাকে বিয়ে করতে পারবি না। বাকি সব কিছু আমি দেখে নেব। আর হ্যাঁ, তোর ম্যাডাম কিন্তু দেখতে সেই সুন্দর। আমি চললাম এবার, তুই বলিস কিন্তু। এবার তো আর না করতে পারবে না। এবার তো আমাকে আপন করে নিতে তোমার কোনো আপত্তি নেই।
সুমাইয়া না হলে নাই, অন্য হাজারো মেয়ে আছে, কিন্তু আপনাকে আপন করা তো দূরে থাক, আপনাকে নিয়ে এখন ভাবারও সময় নাই আমার। আমার সাথে কি কি করেছেন, আমাকে কতবার মেরেছেন, কত অবহেলা করেছেন। এমন কি যখন আপনাদের বাঁচালাম, আহত হলাম, একজনও দেখতে যান নাই। আমাকে রেখে আর একজনকে বিয়ে করা ছোট লোক, ঠকবাজ, বেঈমান, কত কি বলেছেন, কিছুই ভুলি নাই আমি। আর আমি যে তানহাকে ভার্সিটিতে থাকা অবস্থায় ভালোবেসেছিলাম, সে ছিল অহংকার মুক্ত শালীন একজন মেয়ে, অনেক নম্র ভদ্র মায়াবী, যে আমাকে কোনো স্বার্থ ছাড়া ভালোবেসেছিল। একবার অন্তত আমার কথাগুলো শোনো তুমি। কেন এমন করেছি, কেনই বা তোমাকে ওসব বলেছি, দয়া করে আমার কথাগুলো একবার শোনো। এখন বাড়িতে ফিরে যাব, মন চাইলে বাইকে উঠতে পারেন, আর না হলে এখানে দাঁড়িয়ে থাকেন। মামুন বাইক স্টার্ট দিল। তানহা কাঁদতে কাঁদতে বাইকে উঠল। কেন, একবার কি তানহার কথা শোনা যেত না? মামুন বাইক চালিয়ে বাড়িতে তানহাকে নামিয়ে দিয়ে দোকানে গেল। রাতে যখন মামুন বাড়িতে ফিরে আসলো, তখন দেখলো আরো দুজন তাদের বাড়িতে এসেছে। মামুনের সারাটা দিন শোরুমে খুব ব্যস্ততায় গেছে। অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি বিক্রি হয়েছে। দোকান বন্ধ করে মামুন বাড়িতে গেল। বাড়ির ভেতরে ঢুকে মামুন অবাক হয়ে গেল, কারণ বাড়িতে আরো দুজন এসেছে। তারা হলো কেয়া আর মিতু। মামুন ঢুকেই তাদেরকে দেখে তাদের কাছে এগিয়ে গেল। আরে কেয়া, কি খবর, কেমন আছো, কখন আসলে? আর মিস মিতু, আপনি আসলেন একটাবার জানাবেন না? আমি আর মিতু একসাথে এসেছি, আমরা এসেছি দুপুরের সময়। আপনাকে জানালে বুঝি আপনি বিমান পাঠাতেন নিয়ে আসার জন্য? বিমান না পাঠাই, তবে বাস স্ট্যান্ডে গিয়ে তো আনতে পারতাম। আপনাকে আর কষ্ট করা লাগবে না, আপনার সব কষ্ট জ্বালা দূর করার জন্য এত দূর থেকে এসেছি, বুঝেছেন? মামুন যা, হাত মুখ ধুয়ে আয়। এতক্ষণ তোর অপেক্ষায় ছিলাম আমরা, এখনো কেউ রাতের খাবার খায়নি। আর শোন, কালকে তো তারা আসতেছে, সকালে উঠে বাজার থেকে মাছ, মাংস, শাকসবজি সব নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, যাব। আর মা, সবাই কে খেতে দাও, আমি বাইক ঢুকিয়ে হাত মুখ ধুয়ে আসতেছি। মামুন বাইক ঘরের ভেতরে রেখে হাত মুখ ধুয়ে খাবার খেতে সবার সাথে বসলো। সবাই খুব হাসি মুখে খাবার খাচ্ছে, কিন্তু আজ কেন জানি মামুনের বাবা ভাইয়ের মুখে অন্যরকম আনন্দ। এটার কারণটা ঠিক মামুন বুঝতে পারল না। যাই হোক, সবাই রাতের খাওয়া শেষ করে যে যার ঘরে গেল। পরের দিন মামুন তার বাবার কথা মতন মাছ, মাংস, শাক, সবজি সবকিছু নিয়ে আসলো। সবাই সকালে নাস্তা সেরে নিল। মিতু জোরাজোরিতে মামুন আজ শোরুমে গেল না। মিতু কেয়া মামুনকে ডেকে তানহার ঘরে আসলো। হঠাৎ এখানে কেন নিয়ে আসলেন আমাকে? আপনি কেন তানহা ম্যামকে মেনে নিতেছেন না? আপনি কি সব ভুলে গেছেন নাকি? আমার সাথে সে কি কি করেছে দেখেন, তার মতো অহংকারী মেয়েকে আমি মেনে নিতে পারবো না। ভাইয়া, আপনি কাকে অহংকারী মেয়ে বলতেছেন, যে কিনা কোনো স্বার্থ ছাড়া এতদিন আপনাকে ভালোবেসেছিল? হ্যাঁ, স্বার্থ ছাড়া ভালোবেসেছিল, সেটা ভার্সিটিতে থাকা অবস্থায়। ভাইয়া, আপনি সব ভুল জানেন। আপনি জানেন না তানহা আপনাকে পাবার জন্য কি কি করেছে। দেখো মিতু, তার হয়ে আর সাফাই গাইতে হবে না। আপনারা শহরের মানুষ, গ্রামে এসেছেন, গ্রাম ঘুরেন, দেখেন, যতদিন মন চাই থাকেন, কিন্তু দয়া করে আমাকে আর তার কথা বলবেন না। মামুন, দয়া করে অন্তত একটাবার শেষবারের মতো আমার কথা শোনো। তোমার পায়ে ধরি, প্লিজ না করো না। হ্যাঁ মামুন সাহেব, আপনার শোনা উচিত। দয়া করে আপনিও তানহা ম্যামের মতো না শুনে ভুল কাজটা করবেন না। ম্যামের কথা শোনার পর যদি মনে হয় ম্যাম আপনার উপযুক্ত নয়, তখন আপনি না করে দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি কি বলবেন, সব শুনবো আজ। মামুন একটা চেয়ার টেনে সেখানে বসলো। মামুনের পাশে কেয়া আর মিতু বসলো। তানহা দাঁড়িয়ে থেকে মামুনকে শুধু বলতে লাগলো। তানহা সেদিন মামুনের জন্য সেই জায়গা অপেক্ষা করছিল, মামুন কখন আসে, কিন্তু মামুন সেখানে সময় মতন আসে না। তাই তানহা তখন মামুনকে ফোন করে। এক পর্যায়ে মামুনের ফোন বন্ধ হয়ে যায়। তানহা সেখানে না একটা বেঞ্চের উপর বসে পড়ে আর চিন্তা করে তার ভাই আর মামুনের আবার কোনো ক্ষতি করলো না তো। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, মামুনের আসার কোনো নাম নেই। সন্ধ্যায় অনেক কষ্টে কেয়া তানহার কাছে আসে। কিরে তানহা, তুই এখনো যে এখানে আছিস? মামুন কই? মামুন কি আসে নাই নাকি? আর আমাকে হঠাৎ ফোন দিলি যে? না রে কেয়া, মামুন আসে নাই, ওর ফোনও বন্ধ হয়ে গেছে। আমি খুব টেনশনে আছি রে। ভাইয়া আবার জেনে যায়নি তো। তুই একটু খোঁজ করে দেখ তো মামুন কই আছে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। তুই বরং আমার সাথে বাসায় চল, তারপর দেখতেছি মামুন কই আছে। না রে, যেতে পারবো না আমি। তোর সাথে যদি যাই মামুন চলে আসে, তখন কি করব আমি?
তুই বরং যা, আমি এখানে আছি। এখানে থাকবি মানে? রাতে তুই এখানে থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? দেখ, রাতটা আমার বাসায় কাটিয়ে সকালে আবার আসিস। একটা মেয়ে এখানে এভাবে থাকা তোর উচিত হবে না। আমাকে নিয়ে তোর টেনশন করতে হবে না, আমি সব সামলে নিতে পারবো। আমার চিন্তা বাদ দিয়ে তুই বরং মামুনকে খুঁজে আনার চেষ্টা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। নিজের দিকে খেয়াল রাখিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাস তুই। আমি দেখি মামুনের কোনো খোঁজ পাই কিনা। কেয়া বাসায় গিয়ে মামুনের বন্ধু সৌরভ আর মাধবকে ফোন করে। তারাও বলে দেয় মামুনের সাথে আজকে তাদের দেখা হয়নি। কেয়া পড়ে যায় টেনশনে। এদিকে মামুন কোথায় আছে কেউই জানে না। অন্যদিকে তানহা একা একা একটা জায়গায় আছে। ঠিক এমন সময় তানহার ভাই কেয়াদের বাসায় আসে। কেয়া, তানহা কোথায়, তুমি কি সেটা জানো? সকাল থেকে তানহার কোনো খোঁজ খবর পাচ্ছি না আমি। কেন ভাইয়া, তানহা কোথায় গেছে? আমাকে মিথ্যে বলে লাভ নেই কেয়া, তুমি ভালো করেই জানো তানহা কোথায় আছে। তোমার মোবাইলটা আমাকে দাও তো আগে। যদি ওই ছেলেকে আমি একবার পাই তোর খবর আছে। আর তোমার মোবাইলটা আমি নিয়ে গেলাম। তানহার ভাই কেয়ার মোবাইলটা নিয়ে গেল। ভাগ্য ভালো ছোট মোবাইলটা কেয়া হাতে রাখে নেই, তাহলে এতক্ষণ ধরা পড়ে যেত সে। কোনো রকমে রাতটা পার করে কেয়া ভার্সিটিতে গেল। সেখানে মামুনের রুমমেটকে জিজ্ঞাসা করতেই মা বলে মামুন ব্যাগপত্র গুছিয়ে নাকি বের হয়ে গেছে। এর বাইরে আর কেউ কিছু বলতে পারলো না। তারপরও কেউ একের পর এক সবাইকে জিজ্ঞাসা করে কেউ কোনো কিছু বলতে পারে না। কেয়া ভার্সিটি থেকে সোজা তানহার কাছে চলে আসে। কি রে, কোনো খোঁজ খবর পেলি মামুনের? না রে তানহা, মামুন ভাইয়ের কোনো খবর পেলাম না আমি। এখন কি তোর ভাই আমার বাসায় এসেছিল? তার কাছ থেকে শুনলাম তিনিও নাকি মামুনকে দেখতে পায়নি। ভার্সিটিতে গেলাম, কেউ কোনো খবর দিতে পারলো না। মামুন ভাইয়ের রুমমেটকে জিজ্ঞেস করেছি, সে বলল মামুন ভাই নাকি ব্যাগপত্র গুছিয়ে কালকেই বের হয়েছে। আমার মন বলতেছে মামুন ভাইয়া আর তার লোকের ভয়ে কোথাও লুকিয়ে আছে। তুই প্লিজ একটু ভালো করে খবর নিস। আচ্ছা, এবার তাহলে চল আমার সাথে, এভাবে আর থাকিস না। না রে, যাবো না আমি। মামুন যে কোনো সময় চলে আসতে পারে, তুই বরং যা, সাবধানে থাকিস আর খোঁজ খবর জানাস। কেয়া বাসায় চলে আসে। তানহা সেখানেই থাকে। খোঁজ করতে করতে একসময় তানহার ভাই আর তার লোক তানহার কাছে আসে, কিন্তু তানহা বোরকা পরে থাকে, চিনতে পারে না। এমনকি কেয়ার বাসার সামনে এখন তানহার ভাইয়ের লোক থাকে। কেয়া কোথায় যায় কি করে সবসময় ফলো করে। এদিকে তানহার মোবাইলে চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়। আরো 3 দিন কেয়া তানহার সাথে দেখা করতে পারে না। পরে কেয়া কোনো রকম বোরকা পরে বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে তানহার কাছে আসে। তারপর মামুনের বিষয়ে কথা বলে চুপসারে চলে আসে। 7 দিন পর যখন কেয়া তানহার সাথে দেখা করতে আসবে, সেই সময় কেয়া তানহার ভাইয়ের কাছে ধরা পড়ে। তখন কেয়া তানহার ভাইকে নিয়ে এসে দেখে তানহা যে বেঞ্চে বসেছিল চারিদিক দিয়ে মানুষ তাকে ঘিরে ধরে রেখেছে, কারণ তানহা জ্ঞান হারিয়ে ফেলেছে। কারণ হলো 7টা দিন 7টা রাত ঘুম নেই, ঠিক মতন খাওয়া নেই তার কারণে। এরপর তানহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হলে তানহা আর কেয়া তানহার বড় বোনের কাছে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেটা তো আগে ঘটনা গেল, এরপর যা যা আমার সাথে করেছে সেসব কিছু সবকিছু এবার আমি বলতেছি মামুন সাহেব। আমিও বলি, আপনিও বাকিগুলো বলে দিন। যখন মিতুকে হাসতে হাসতে তানহা যেতে দেখে, তখন তানহা মনে করে নিশ্চয় মামুনকে মিতু হ্যাঁ বলেছে। তানহার ঘাড়ে রাগ বেড়ে যায়, কারণ অনেকগুলো বছর পর মামুনকে সে পেয়েছে। তাই তো সে মামুনকে তার প্রথম ভালোবাসা প্রকাশ করে নাই। তানহা দেখতে চেয়েছিল এতদিনে কি মামুন তাকে ভুলে গেছে নাকি মনে রেখেছে। কিন্তু যখন আবার মামুনকে তানহা আপন করে নেবে, ঠিক সেই সময় এই মিতুর আগমন। তাই তানহা মামুনকে মেরেছে, বিয়ে করতে চেয়েছে, সাথে রেখে অপমান করেছে, যাতে মামুন রেগে ক্ষোভ ঝেড়ে হলেও তানহাকে আপন করে নেয়। কিন্তু মামুন এইসব কোনো কিছুই করে নাই। আর মেয়ে হয়ে তো তানহা একা একা সব করতে পারে না। আমার গায়ে যে হাত তোলা হলো হলুদের আগের দিন, তারপর যখন আমি তোমাদের বাঁচাতে গিয়ে জখম হলাম, সেদিন ইচ্ছে করে গায়ে হাত তুলেছে যাতে করে তুমি নিজে আপন করে নাও, কিন্তু না, সেটা তুমি করলে না। যখন জখম হয়েছে তখন আমার কলিজা ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু কি করব, তখন তো সবাই ছিল, কাউকে বলতেও পারি নাই যে তোমাকে আমি ভালোবাসি। তখন যদি আবারও আমার ভাই মারতে চাই। সেটা না হয় বুঝলাম, কই আমাকে তো কেউ দেখতে গেলে না, কেমন আছি কেমন নাই কোনো তো খোঁজ খবর নিলে না। বাসায় গিয়ে সবাইকে যখন সব জানাতে যাব, ঠিক তখনই মাসুম আর তার বাবা মা আসে। এসে তারা বলে এই বিয়ে হবে না। তখন কি যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না তোমাকে। হঠাৎ কেন মাসুম বিয়ে করতে চাইলেও না সেটা শুনি। কারণ মাসুম অন্য একজনকে ভালোবাসে। আমার মতো ভয়ে সেও তার পরিবারকে বলতে পারে নাই। নিজেই তো দেখেছো মাসুম যখন আমার সাথে থাকতো কতটা দূরত্ব বজায় রাখতো, আর প্রয়োজন ছাড়া কথা বলতো না। এতই যখন ভালোবাসো তাহলে তখন কেন বলতে পারলে না? বুঝলাম মাসুম বিয়ে ভেঙে দিছে, তারপরও কি আমার সাথে দেখা করা যেত না?
বিয়ে ভাঙার পর সবাই ভীষণ চিন্তায় পড়ে যাই। তখন আমি আমার সম্পর্কের কথা বলি। প্রথমে কেউ রাজি ছিল না। আমিও জেদ করে খাওয়া বন্ধ করি, রুম থেকে বের হই না। তারপর তারা রাজি হয়। রাজি হওয়ার পর তোমাকে দেখার জন্য যাই, কিন্তু ডাক্তার বলে মিতু তোমাকে নিয়ে গেছে। তখন মিতুর ঠিকানা বের করে খোঁজ করতে থাকি, কিন্তু মিতুকেও পাই না। মিতুও চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। তখন আমি পুরোপুরি পাগলের মতো হয়ে যাই। দিন নাই রাত নাই যে খুঁজি না। এমনকি তুমি তো নিজেই তোমার সব ডকুমেন্ট নিয়ে নিছো। তাহলে এতদিন পর কেমন করে পেলে শুনি? হঠাৎ করে কোনো এক সময় মিতুর দেখা পাই। তখন মিতুকে আমি তোমার কথা জিজ্ঞেস করি, কিন্তু মিতুও বলে সেও জানে না। পরে মিতু তোমার আর তার সম্পর্কের কথা বলে। তখন আমার খুব সন্দেহ হয় নিশ্চয়ই মিতু জানে। তানহা ম্যাম আমার পায়ে ধরে তখন বলতে বাধ্য হই আমি আপনার ঠিকানা বলার জন্য। কি আর বলবো, ম্যামকে দেখলে আপনি তখন নিজেই কান্না করে দিতেন। চেহারার কি বেহাল অবস্থা, চোখ মুখ কালো হয়ে গিয়েছিল। অনেক অনুরোধ করে ম্যাম আমাকে পরে সব জানায় কেন আপনার সাথে এসব করেছে। তারপর ম্যামকে বলি আগে নিজে ঠিক হন, স্বাভাবিক হন, তারপর যাবেন, কারণ আপনি তো অত সহজে মেনে নাও নিতে পারেন, আবার ম্যামকে ভুল বুঝতে পারেন। তারপর তো তোমার কাছে আসলাম, তুমি তো মানবে না বুঝে গেছি। তাই ফোন করে মিতু আর কেয়াকে ডেকেছি। এখন যদি মনে হয় আমাকে গ্রহণ করা তোমার সম্ভব নয়, তাহলে আমি চলে যাচ্ছি। ভাইয়া, আপনি তানহাকে ভালো করে জানেন। আপনি যেভাবে হারিয়ে গেলেন, তানহা তো মরে যাবার মতো অবস্থা। বিদেশে থাকা অবস্থায় এমন কোনো দিন নাই, মুহূর্ত নাই আপনার কথা বলতো না। আপনাকে পাগলের মতো ভালোবাসে তানহা। দেখেন না, এত বছর যোগাযোগ না থাকা সত্ত্বেও আপনার প্রতি কেমন বিশ্বাস ছিল আপনাকে পাবে। মামুন সাহেব হয়তো কয়েক মাস আপনার সাথে খারাপ ব্যবহার করেছে ম্যাম, কিন্তু একটাবার খেয়াল করে দেখেন, মনে করে দেখেন কি কি করেছে আপনার জন্য। আপনাকে অন্য কারো হতে দিবে না বলে ম্যাম আপনাকে সাথে সাথে রাখতো, কাজের চাপ দিত যাতে অন্য নারীতে না আটকান। ভাইয়া, একটাবার ভাবেন, 7টা দিন 7টা রাত আপনার জন্য যে অপেক্ষা করতে পারে এক জায়গায়, সে নিশ্চয়ই প্রতিশোধ নিতে পারে না। সে নিশ্চয়ই আপনার সাথে বেইমানি করতে পারে না। মামুন সাহেব, আপনাকে যদি সত্যি ভালো না বাসতো তাহলে কি এত পাগলামি করে আপনার ঠিকানা নিয়ে আপনার কাছে আসে? অফিসের এমন কেউ নেই যাকে তিনি জিজ্ঞেস করেন নাই আপনার কথা। সেদিন যদি আমাকে জানাতে তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, আমি কি তোমাকে ছেড়ে দিতাম? তখন কি আমার ভালোবাসা মিথ্যা ছিল তোমার কাছে? একটাবার বললে কি হতো? না নাও সাথে, কিন্তু দেশে থেকে তো তোমাকে সবসময় কাছে পেতাম। তোমার সব জেনে শুনে বুঝে তোমাকে ভালোবেসেছি। কি করে ভাবলে তোমার বিপদে তোমাকে ছেড়ে যাব, চাপ দিব? আমাকে এই